ক্লাস 12 এর কবিতা শুরু করছি আমরা। কবিতা মহুয়ার দেশ, কবি সমর সেন। সমর সেনের প্রথম কাব্যগ্রন্থ কয়েকটি কবিতা, সেখান থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে। আমরা কবিতাটি আলোচনা করার আগে একবার পড়ে নিই আলোচনার সুবিধার জন্য। মহুয়ার দেশ, কবি সমর সেন। মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে অলস সূর্য দেয় এঁকে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ, আর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায়। সেই উজ্জ্বল স্তব্ধতায় ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। অনেক অনেক দূরে আছে মেঘ মোদির মহুয়ার দেশ, সমস্ত ক্ষণ সেখানে পথের দুধারে ছায়া ফেলে দেবদারুর দীর্ঘ রহস্য, আর দূর সমুদ্রের দীর্ঘশ্বাস রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে। আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়া ফুল, নামুক মহুয়া গন্ধ। এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি মহুয়া বনের ধারে কয়লার খনির গভীর বিষাদ শব্দ, আর শিশিরে ভেজা সবুজ সকালে অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন। গোটা কবিতার মধ্যে, সমগ্র কবিতাতে একটা ভীষণ নৈরাশ্য, হতাশা, বেদনা, যন্ত্রণার ছাপ। কিসের নৈরাশ্য সেটা জানতে গেলে আমাদের একটু ইতিহাসের পাতা উল্টে দেখতে হবে। আমি আমার দ্বিতীয় ক্লাস শুরু করেছিলাম, দ্বিতীয় কবিতা পড়াতে শুরু করেছিলাম শিকার পড়াতে। শিকার পড়াতে গিয়ে বলেছিলাম যে কিভাবে শিল্প বিপ্লবের পর গোটা পৃথিবীতে সামন্ততন্ত্রকে ধ্বংস করে ধনতন্ত্রের নতুন একটা অর্থনীতির উত্থান ঘটে, সমাজের ব্যবস্থার পরিবর্তন ঘটে। জমিদার রাজা যে ব্যবস্থা, সেই ব্যবস্থাতে মানুষের উপর, সাধারণ মানুষের উপর অত্যাচার ছিল, শোষণ ছিল, কিন্তু মানুষের একটা মানবিক সম্পর্ক ছিল। নতুন ব্যবস্থায় মানবীয় সম্পর্কগুলো আস্তে আস্তে বদলে যেতে থাকে, তাদের সংজ্ঞা বদলাতে থাকে। মানুষ এই নতুন শিল্পায়িত দুনিয়ায়, শিল্প কলকারখানা, এই দুনিয়ায় মুনাফা শিকারে বা মুনাফা মৃগয়ার একটা যন্ত্রে পরিণত হয়। অতীতে দেখা যেত ছোট ছোট কুটির শিল্প, যেখানে হয়তো একজন মানুষই গোটা একটা জিনিস তৈরি করছে, কেউ মাটির হাড়ি তৈরি করছে, কেউ জুতো তৈরি করছে, গোটা ব্যবস্থাটাই তৈরি করছে। নতুন ব্যবস্থা মানুষের শ্রমকে এমন ভাবে ব্যবহার করতে থাকলো যে শ্রম দেওয়ার আনন্দ থেকে সে পুরোপুরি অব্যাহতি পেল, বা শ্রম দেওয়ার আনন্দ থেকে বঞ্চিত হল। ধরুন একটি প্রক্রিয়া, একটি কারখানা, জুতো তৈরি হচ্ছে, সেই জুতো তৈরি হওয়ার একদল শ্রমিক, কেউ হয়তো চামড়া লাগাচ্ছে, কেউ হয়তো চামড়া কাটছে,
কেউ হয়তো রং করছে, কেউ হয়তো দড়ি লাগাচ্ছে। অর্থাৎ জুতো তৈরির যে আনন্দ, সৃষ্টির যে আনন্দ, সেখান থেকে সে কিন্তু বঞ্চিত। এবং তাদের যে শ্রম, সেই শ্রম সেটা লুট হয়ে চলে যাচ্ছে মূলত যারা শিল্পপতি, এই ব্যবস্থায় যারা সমাজের মাথায়, তাদের মুনাফা সৃষ্টির প্রয়োজন। তা মানুষ, যে মানুষ এতদিন ছিল শিল্পী, সে আজকে মুনাফা সৃষ্টির একটি যন্ত্রে পরিণত হয়ে যাচ্ছে। তোমরা অনেকেই দেখেছো চার্লি চ্যাপলিনের বিখ্যাত সিনেমা মডার্ন টাইম, সেখানে দেখেছো চার্লি কিভাবে কারখানায় নাট বল্টু টাইট করতে 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 সে এমন অভ্যস্ত হয়ে গেছে যে সর্বসময়ই সে ক্রমাগত অন্যান্য সময়ে কারখানার বাইরেও সে সমানে নাট বল্টু টাইট দিয়েই যায়। আসলে এই নতুন ব্যবস্থা মানুষকে তার ভালোবাসা, তার আত্মীয়, তার পরিবার, তার পরিজন, তার স্ত্রী, এমনকি তার নিজের সত্তা থেকেও বিচ্ছিন্ন করে দেয়। এই বিচ্ছিন্নতায় মানুষকে ক্লান্ত করে। গোটা কবিতার মধ্যে ক্লান্তি এবং বিচ্ছিন্নতা এবং যন্ত্রণা ভীষণভাবে রয়েছে। আবার এই কবিতাটা বলতে বলতে বারবার আমি জীবনানন্দ দাশের প্রসঙ্গে চলে যাচ্ছি। তিনি এই ক্লান্তি মোছার পথ খুঁজেছিলেন গ্রাম বাংলায়। আমি বলেছি এর আগে, আবার আসিব ফিরে ধানসিঁড়ির তীরে এই বাংলায়। বাংলার প্রাণ তিনি খুঁজে পেয়েছিলেন গ্রাম বাংলার কিশোরের দোলে দেয়া মুঠা ঘাসে, আকাশ থেকে গাছ থেকে ঝরে পড়া লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতায়। কিন্তু সমর সেন দেখছেন যে গ্রাম বাংলা বা যেখানে আশ্রয় নেওয়া যায়, সেখানেও কিভাবে শিল্পায়ন তার দূষিত ধোঁয়া উগড়ে দিয়েছে। সেখানেও মানুষে মানুষে পবিত্র সম্পর্ক, মানবিক অনুভূতি, প্রকৃতির সৌন্দর্য, সেগুলো আর নিষ্কলুষ নেই। সেখানেও যন্ত্র সভ্যতা তার নগ্ন নির্জন লোভ নিয়ে হানা দিচ্ছে, ধ্বংস করছে প্রাকৃতিক সৌন্দর্যকে। এই যন্ত্রণা, এই আক্ষেপ এবং এই নৈরাশ্য এই কবিতাটার মধ্যে ভীষণভাবে ফুটে উঠেছে। এই কবিতাটি 1, 2 এরকম দুটি স্তরে লেখা রয়েছে। কবিতাটির ভিতরেও দুটি ছবি রয়েছে। একদিকে নাগরিক সভ্যতার ছবি, আর আরেকদিকে মেঘ মদির মহুয়ার দেশের ছবি। আমরা এক এক করে পড়ি এবং একটু আলোচনা করার চেষ্টা করি। মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে অলস সূর্য দেয় এঁকে, গলিত সোনার মতো উজ্জ্বল আলো স্তম্ভ, আর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায়। এটা শহরের ছবির কথা বলছেন, কিন্তু সেই শহরেও প্রকৃতি রয়েছে। সেই প্রকৃতিও দুহাত বাড়িয়ে মানুষকে আমন্ত্রণ জানায়, তার নিজের সৌন্দর্য উজাড় করে দিয়ে মানুষকে হাতছানি দেয়। প্রথমে একটি ছবি, একটি চিত্রকল্প আমাদের সামনে উপস্থিত হচ্ছে। কি?
এই ছবি আমরা বহুবার দেখি যে কোনো জায়গায়, নদীর ধারে, গঙ্গার ধারে বা বড় জলাশয়ের ধারে, যেখানে সন্ধ্যায় সূর্য অস্ত যায়, সূর্যের শেষ লালিমা তার লাল রং জলে মিশে একটা অপূর্ব সৌন্দর্যের সৃষ্টি করে। সেই ছবি এখানে দেখো প্রথমে উল্লেখ হয়েছে। মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে অলস সূর্য দেয় এঁকে গলিত সোনার মতো উজ্জ্বল আলো স্তম্ভ। ছবিটা তোমরা প্রত্যেকে চোখের সামনে দেখতে পাচ্ছ যে সূর্য অস্ত যাচ্ছে জলের উপর দিয়ে, এবং জলের উপরে সূর্যের শেষ রং গলিত সোনার মতো একটা উজ্জ্বল আলো স্তম্ভ এঁকে দিয়েছে। আর সেই লাল আলো সেটা ছড়িয়ে পড়েছে জলের মধ্যে, আর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায়। কিন্তু এই যে প্রাকৃতিক সৌন্দর্য, এই সৌন্দর্য কবিকে নিষ্কৃতি দেয় না, কবিকে তৃপ্তি দেয় না, কবিকে আরাম দেয় না। কারণ সেই উজ্জ্বল স্তব্ধতায় ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে। কিসের ধোঁয়া? শিল্পায়নের ধোঁয়া, শিল্পায়িত জগতের ধোঁয়া। শিল্প কারখানা থেকে উগড়ে দিচ্ছে বিষ, প্রকৃতির মধ্যেও প্রকৃতির সৌন্দর্যে হানা দিচ্ছে সেই বিষ। যেখানে সূর্যের শেষ আলো প্রকৃতির মধ্যে এক অপরূপ সৌন্দর্যময় দৃশ্যের সৃষ্টি করছে, সেখানেও কিন্তু কারখানার ধোঁয়া সেই সৌন্দর্যকে ধ্বংস করার চেষ্টা করছে। সেই উজ্জ্বল স্তব্ধতায় ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। আর এর বাইরে কি রয়েছে? থেকে পরিত্রাণের উপায় কি? এই নাগরিক সভ্যতা, এখান থেকে কবি কি গ্রাম বাংলার কথা বলছেন? কবি হয়তো এর থেকে নিষ্কৃতি পেতে, পরিত্রাণ পেতে তিনি হয়তো চলে যেতে চান অরণ্য অঞ্চলে। আমাদের গ্রাম বাংলারই জঙ্গলমহল বলতে পারি আমরা, সেখানেও হতে পারে। শহর কলকাতার কাছাকাছি এলাকাতে, সেখানে অরণ্যের সন্তান মানুষ আর অরণ্যের উজাড় করা সৌন্দর্য, মহুয়ার দেশ। সেই দেশ কি কবিকে এই যন্ত্রণা থেকে, এই ক্লান্তি থেকে মুক্তি দিতে পারবে? কি বলছেন কবি? অনেক অনেক দূরে আছে মেঘ মদির মহুয়ার দেশ। মহুয়ার দেশটা কি রকম? মেঘ মদির। সমস্ত ক্ষণ যেখানে পথের দুধারে ছায়া ফেলে দেবদারুর দীর্ঘ রহস্য। আমরা সেই দৃশ্যের কথা কল্পনা করতে পারি। সেই মহুয়ার দেশে যাত্রাপথ, সেই পথের দুধারে দীর্ঘ দেবদারু গাছ আর তার সমস্ত রহস্য সে উজাড় করে রয়েছে। আর দূর সমুদ্রের দীর্ঘশ্বাস। কিন্তু এখানে দেবদারুর রহস্যই যে রয়েছে শুধু তাই নয়, এর কিছুটা দূরেই রয়েছে দূর সমুদ্রের দীর্ঘশ্বাস। সমুদ্রের দীর্ঘশ্বাস। সমুদ্র বড় একাকী, সমুদ্র বড় নির্জন। সমুদ্রের মধ্যেও রয়েছে বোধহয় একটা যন্ত্রণা। কিসের যন্ত্রণা? একা থাকার যন্ত্রণা। তাই সে দীর্ঘশ্বাস ফেলে তার যন্ত্রণার প্রকাশ ঘটানোর জন্য। এই মেঘমদির মহুয়ার দেশ, তার ধারে কাছেই রয়েছে সেই যন্ত্রণা, সেই দীর্ঘশ্বাস।
সমস্ত ক্ষণ সেখানে পথের দুধারে ছায়া ফেলে দেবদারুর দীর্ঘ রহস্য আর দূর সমুদ্রের দীর্ঘশ্বাস রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে। আমার ক্লান্তির উপর ঝুরুক মহুয়া ফুল, নামুক মহুয়া গন্ধ। কবি ক্লান্ত, সেই ক্লান্তি মোছার শুশ্রূষার বা নিরাময়ের জন্য তিনি ওষুধ পেতে চান, ওষুধ খুঁজতে চান সেই মহুয়ার দেশে। তিনি চান তার ক্লান্তির উপর ঝরুক মহুয়া ফুল। মহুয়া ফুল এখানে একটা প্রতীক মাত্র। মহুয়া ফুল মানে অরণ্যের সারল্য, যেখানে কৃত্রিমতা নাই, যেখানে যান্ত্রিকতা নাই, যেখানে ক্রমাগত মুনাফার পেছনে ছুটে চলা নাই, যেখানে ভোগ 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 এবং আমাকে সমস্ত ভোগ এবং বিনোদনের সর্বোচ্চ সীমায় পৌঁছাতে হবে, একটা ভয়ঙ্কর লড়াই, একটা ভয়ঙ্কর প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় লড়তে লড়তে মানুষ ক্লান্ত এবং বিচ্ছিন্ন হয়। এই ক্লান্তির বিপরীতে সেই আদিম সারল্য, সেই সারল্যকে তার নিজের জীবনে নিয়ে আসতে চাইছেন শুশ্রূষার জন্য। আমার ক্লান্তির উপর ঝরুক মহুয়া ফুল, নামুক মহুয়া গন্ধ। কিন্তু সত্যিই কি সেখানে সারল্য রয়েছে? সেই যে মহুয়ার দেশ, সেখানে শিল্পায়নের বিষ পৌঁছায়নি। আমি বলেছি প্রথমেই, গোটা কবিতাটার মধ্যে একটা ভীষণ ক্লান্তি এবং নৈরাশ্য। দেখো, এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি মহুয়ার বনের ধারে কয়লার খনির গভীর বিশাল শব্দ। না, মহুয়ার বনও নিষ্কৃতি পায়নি। শিল্পপতি গোষ্ঠী, কর্পোরেট সংস্থার মুনাফা শিকারের যে প্রোগ্রাম, তার থাবা থেকে এখানেও মানুষের শ্রমকে লুট করা হচ্ছে, মানুষের পরিশ্রমকে লুট করা হচ্ছে এবং মানুষকে ক্লান্ত করা হচ্ছে, বিচ্ছিন্ন করা হচ্ছে। এই মহুয়ার দেশের পাশেই তিনি দেখছেন কয়লার খনির গভীর বিশাল শব্দ। আর সেখানে কি ঘটছে? শিশিরে ভেজা সবুজ সকালে অবসন্ন মানুষের শরীরে, সেখানে যারা কয়লার শ্রমিক তারাও অবসন্ন, তারাও ক্লান্ত। অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। ধুলোর কলঙ্ক হচ্ছে প্রতীকী বিষয়। এই শিল্পায়িত দুনিয়া যা কিছু বিষ, সেই বিষকেই প্রতিকায়িত করা হয়েছে, সেই বিষকে প্রতীক হিসেবে ব্যবহৃত করা হচ্ছে। তাদের শরীরে সেই বিষ লেগে রয়েছে ধুলোর কলঙ্ক হয়ে। ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন। তাদের চোখ ঘুমহীন, তারাও ক্লান্ত, কবির মতনও ক্লান্ত। তাদেরকে তাড়া করে ফেলে দুঃস্বপ্ন, তারাও জীবন থেকে পালাতে চায়। কবি নিজের ক্লান্তি মোছার জন্য যাদের যেখানে আশ্রয় খুঁজছিলেন সেখানেও রয়েছে ক্লান্তি, সেখানেও রয়েছে বিষণ্ণতা, সেখানেও রয়েছে যন্ত্রণা। গোটা কবিতাটি এই বিষণ্ণতা এবং যন্ত্রণায় নীল হয়ে রয়েছে। আমরা আগামী ক্লাসে এই কবিতাটি থেকে কিছু প্রশ্ন বেছে নেব এবং তার উত্তর সম্পর্কে আমরা আলোচনা করব। আজকের পাঠ এখানে শেষ।